This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কে আসল আর কেই বা নকল? হাজারো নকলের ভিড়ে আসল হারিয়ে যায়। যোগ্য বনাম অযোগ্যদের এটাই লড়াই। হাকতালে চাকরিটাই হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে বলবো না, চুরি গিয়েছে। আর কি পথের খোঁজে তাই পথেই বসতে হয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পথে বসে থেকে ঠায় 500তম দিন হয়ে গিয়েছে। 500 দিনে পড়ল প্রাথমিক চাকরি প্রার্থীদের আন্দোলন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে অনড় 2014 টেট পাস করা চাকরি প্রার্থীরা। যন্ত্রণার লড়াইয়ে দেখতে দেখতে 500 দিন হয়ে গিয়েছে তাদের। দেখাবো সেই ছবি। দিন অতিক্রান্ত 2014 প্রাইমারির টেট চাকরি প্রার্থীদের এবং 500 দিনে তাদের অভিনব প্রতিবাদ। আমাদের এইভাবে দিন কাটতে হবে, যেখানে দুর্নীতির জন্য যারা আজকে স্কুল দখল করে বসে আছে, আজকে আমরা এইভাবে আমাদের চোখের জলে আমাদের দিন কাটছে। আমাদের জীবনে আর আঘাতের কি বাকি আছে? জীবন থেকে 9টা বছর আমাদের কেড়ে নেওয়া হয়েছে। দুদিন নামে একেবারে কষায়ের মতো শেষ করা হচ্ছে একের পর এক। তারই প্রতিবাদ রূপে আমরা এই যে মমতা ব্যানার্জির কাছে আমাদের কাতর প্রার্থনা পৌঁছে দিতে চাই, আমাদের দ্রুত নিয়োগ করা হোক। দেখতে দেখতে 500 দিন, আজও পথে প্রতিবাদে প্রাথমিকের এই চাকরি প্রার্থীরা। মনে আছে গত মাসের গোড়ায় 9 ডিসেম্বর, সেদিন হাজারোতম দিনে পড়েছিল SLST চাকরি প্রার্থীদের আন্দোলন। সেদিন মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন রাসমণি পাত্ররা। সেদিনও উপস্থিত ছিলেন বাম নেতারা, আজও তারা গেলেন। তবে সেদিন ধর্ণামঞ্চে পৌঁছে গিয়েছিলেন শাসক দলের মুখপাত্র। মনে পড়ছে আপনাদের? দেখাই। আমি টিভিতে দেখলাম যে সেই মেয়েটি ন্যাড়া হচ্ছে, দেখে আমার খুব খারাপ লেগেছিল। ফলে একেবারেই একজন বিবেকের ডাকে সাড়া দিয়ে মানুষ হিসাবে ধর্ণামঞ্চে তখন কৌস্তুভ বাগচি, রুদ্রনীল ঘোষ, বিমান বসুরা। বিমানবাবু বলছেন, তখনই ধর্ণামঞ্চে কুণাল ঘোষ। এবার সোজা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন শাসক মুখপাত্র। ধর্ণামঞ্চ থেকেই ফোন করেন শিক্ষামন্ত্রীকে। কথা হলো, তারপর এই জটটা খুলতে গিয়ে একটা অদ্ভুত জায়গায় এসে একটা হামসি লেগে থাকে না, একটা হামসি লেগে আছে, এরকম টাইপের একটা জটে আটকে আছে। সেদিন গিয়েছিলেন, আর এদিন দেখুন, যদি কোনো ন্যায্য চাকরি প্রার্থী চাকরি অপেক্ষায় থাকেন, তাহলে তার অভিমান বা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এরা আসল সৎ কাজ যেটা বলে, হাজারের দিন বেশি হয়ে গেল, আজকে শিক্ষকরা সেখানে বসে আছে চাকরির জন্য, তাদের জন্য এদের ভাবার সময়। কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে জটগুলি হয়ে আছে সেই জটগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাতে নিয়োগ প্রসেস শুরু হয়, তার সমস্ত চেষ্টা রাজ্য সরকার করছে। রাজনীতি ছাড়া কিছু নেই বাংলা সরকারের। এরা রাজনীতি করে, এরকম কোনো অ্যাকশন নেন, এরকম কোনো ভালো কাজ করতে পারে না মানুষের জন্য। কোনো শাস্তি দেয়া, এ করা, এগুলো অ্যাভয়েড করে আলোচনার মাধ্যমে এবং আইনের দরজা থেকে যতটা জট খুলে যাওয়া সম্ভব সেটা হলেই ভালো। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নার বয়স বাড়ছে, কিন্তু চাকরি জুটছে কই? 500 দিন পরে আন্দোলনে অনড় 2014 টেট পাস চাকরি প্রার্থীরা। দেখাচ্ছিলাম তাদের ছবি আপনাদের। সেখানেই আজ পৌঁছে গেলেন মোহাম্মদ সেলিম।
বঞ্চনার কথা মাথা নিচু করে শুনলেন। মুখে কালি মেখে নিজেদের আঘাত করে মোহাম্মদ সেলিমের সামনেই বিক্ষোভ চালিয়ে গেলেন আন্দোলনকারীরা। জীবনে আর আঘাতের কি বাকি আছে? জীবন থেকে 9টা বছর আমাদের কেড়ে নেওয়া হয়েছে। আমরা মা বাবার মুখের দিকে তাকাতে পারি না। আমরা জানি না আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে। চোখের জল আমাদের এইভাবে যাচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর কতদিন আমাদের এইভাবে দিন কাটতে হবে? যেখানে দুর্নীতির জন্য যারা আজকে স্কুল দখল করে বসে আছে, আজকে আমরা এইভাবে আমাদের চোখের জল আমাদের দিন কাটছে। এই বঞ্চনার ছবি দেখতেই এখন অভ্যস্ত হয়ে উঠেছে রাজ্য। কিছু বললে শাসক দল আইনি জটিলতার অজুহাত দেয়, বিরোধী রাজনীতিকে ঢাল করে। কিন্তু পড়শি রাজ্য বিহার, ছবিটা কিন্তু সেখানে একেবারে অন্য। নীতিশ কথা রেখেছেন, মানে নীতিশ কুমার 1 লক্ষেরও বেশি অস্থায়ী শিক্ষকের চাকরি স্থায়ী হয়েছে, মানে চাকরি পাকা হয়েছে বলা যায়। তাহলে বাংলা পারে না কেন বলুন তো? দ্রুত নিয়োগ করা হোক দিদি, আমাদের কাছে আপনার কাছে করে ধরে অনুরোধ, আপনি আমাদের দ্রুত নিয়োগ দিন। এভাবে কে বাংলার শিক্ষিত যুবককে শেষ করে দেবেন না। তারা নিয়োগ চাইছেন, নিয়োগের দাবিতেই তারা কিন্তু এরকম আন্দোলন, এরকম ছবি, এরকম নিজেদের পিঠে বেল্ট দিয়ে আঘাতের মতো কর্মসূচি তারা বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কি এই আরতি পৌঁছচ্ছে? মমতার সরকার এই নিয়ে নীরব। তবে এরই মধ্যে 1,20,000 অস্থায়ী শিক্ষককে দিশা দেখালো বিহার। পশ্চিমবঙ্গ না পারলেও করে দেখালো বিহার। নীতিশের সরকার অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করলো, কিন্তু বাংলায় মমতার সরকার পারছে না কেন? বাংলাতে কোনো সদিচ্ছাই নেই এবং সেখানে সব কিছুতেই কাটমানি। যে টাকা দেবে মানে ফেলো করি মাখো তেল। প্রথম হচ্ছে একদল চোরকে সরকারি ছাতা মাথায় দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে, সরকার চাইলে তো এটা মেটা কোনো সমস্যা না দাদা। প্রশাসনের কোনো সদিচ্ছা নেই। পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা ছাড়া কিছু বলে না এবং উনি করতেও পারবেন না। সোমবার বিহারের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে এই বড় সিদ্ধান্ত নেয় নীতিশের সরকার। 1,20,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করে আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবিতে শিলমোহর দেয়। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, 70 দিনে আরও 96,000 চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হবে। তেজস্বী আরও বলেন, সব মিলিয়ে 70 দিনের মধ্যে 2 লক্ষেরও বেশি শিক্ষকদের সরকারি চাকরি দেওয়া হবে। तो 70 दिनों के अंदर हम लोगों ने लगभग 2 लाख से भी ज़्यादा शिक्षकों की नौकरी दिया है, सरकारी नौकरी दिया है और एक ऐतिहासिक काम है। मेरे को नहीं लगता कि देश या दुनिया में कहीं भी किसी भी सरकार में एक डिपार्टमेंट में इतनी बड़ी संख्या में लाखों के तादाद में नौकरियां जो है वो दी गई होंगी। मेरा मानना है ये एक तरह से वर्ल्ड रिकॉर्ड जो है बिहार सरकार ने नीतीश कुमार जी के नेतृत्व में हम लोगों ने कायम किया है। তেজস্বী জোর গলায় বলছেন, আমার মনে হয় না দেশের মধ্যে কোনো রাজ্য কখনো এত কম সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ সরকারি চাকরি দিয়েছে। খুব ভুল দাবি করছেন কি তেজস্বী? লোকসভা ভোটের আগে বিহার যা করে দেখালো তা কি চাপে ফেলবে মমতাকে? চাকরি প্রার্থীদের এই আরতি আর কবে তিনি শুনবেন? আগে এক সময় আমাদের পশ্চিমবাংলার সবাই মনে করতেন বা বলতেন যে ছি বিহারের কি হাল দেখো। এখন বরঞ্চ পশ্চিমবাংলার লোক বলছে বিহারে পাচ্ছে, তুমি পশ্চিমবাংলায় পাচ্ছ না। এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চট। সরকারের সদিচ্ছা আছে, সেই কারণেই আলোচনা চলছে, সেই কারণেই জট খোলার চেষ্টা হচ্ছে। জটগুলো এত গুরুতর জট হয়ে আছে এবং সেখানে প্রতি পদক্ষেপে রয়েছে, প্রতি পদক্ষেপে আইনি বাধা রয়েছে। নীতিশ বাবুর সঙ্গে এত দোস্তি, তো দিদিমণিরও কিছু করা উচিত। বিহারের অস্থায়ীরা স্থায়ী হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় কন্ট্রাকচুয়ালি সব কাজ করছে, সময়ে বেতন পায় না। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তখন আমরা আমাদের বেকার যুবকদের আমরা পরিষ্কার প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে এবং নিরপেক্ষভাবে হবে। কোনো বিজেপি নেতার দিকে আঙুল তোলার সুযোগ পাবে না। ঠিক যেভাবে আসামে আমরা 60,000 70,000 চাকরি দিলাম। বিজেপি বিরোধী দলগুলো জোট বানিয়েছে INDIA। যত দিন গড়াচ্ছে ততই যেন জট পাকাচ্ছে জোটের ঘরে। প্রথম যতটা সুখী সংসার বলে মনে হচ্ছিল, এখন তেমনটা কিন্তু আর নয়। অনেক জল ঘোলার পর জোটের চেয়ারম্যান হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এখনও জোট ময়দানে কোনো সভা সমাবেশ কিন্তু করতে দেখা যায়নি তাদেরকে। তবে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী। মণিপুর থেকে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো যাত্রার পার্ট 2 এটা।
29 जून के बाद वो मणिपुर रहा ही नहीं, बट गया, कोने कोने में नफरत फैली, लाखों लोगों को नुकसान हुआ, भाई बहन माता पिता आंखों के सामने मरे, और आज तक हिंदुस्तान के प्रधानमंत्री मणिपुर में आपके आंसू पोंछने, आपसे गले लगने, आपका हाथ पकड़ने नहीं आए। माঝে মাঝে রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেইনমেন্ট মাস্টার। The Jatra is a different kettle of fish. It is not intending to increase the Lok Sabha seats. যখন ভারতকে নানান রকমভাবে বিধ্বস্ত এবং ভাঙার প্রচেষ্টা চলছে, ন্যায় তাকে মানুষের কাছে পৌঁছে দেবার মনোভাব থেকে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করলেন, সেদিনই কংগ্রেস ভাঙল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, দক্ষিণ মুম্বাইয়ের প্রাক্তন এমপি মিলিন্দ দেওরা যোগ দিলেন একনাথ শিন্ডের শিবসেনায়। কংগ্রেসকে খোঁচা মারলেন আইএনডিআই এর সঙ্গী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমের উত্তর কাছাড় স্বায়ত্তশাসিত পর্ষদের ভোটের তথ্য দিয়ে দেখাতে চাইলেন শতাংশের বিচারে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে। অভিষেক এক স্যান্ডেলে পোস্ট করলেন, পোস্টে লিখলেন, নিজেদের জমি ধরে রাখতে পারল না কংগ্রেস, আবার বাংলায় আকাশ ছোঁয়া আসন প্রত্যাশা করছে। কুণাল ঘোষের গর্জন, পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ভাবে ভোট দিন যাতে 2024 সালের 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে লাল কেল্লা থেকে পতাকা তোলার পর ভাষণ দিতে পারেন আমার আপনার ঘরের মেয়ে, বাংলার তাঁতের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ঢাকছে। রাজ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কংগ্রেসের আর তৃণমূল কংগ্রেসের। কি অবস্থা? আমি জানি না, এইসব যারা আসন বন্টনের আলোচনা করছে তারা বলতে পারবে। আমি তো আসন বন্টনের আলোচনা করছি না, ফলে আন্দাজে আলপটকা কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। বুঝুন কাণ্ড। রাজ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, সে বিষয়ে কিছুই নাকি জানেন না প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আবার লোকসভায় কংগ্রেসের দলনেতাও বটে। গতকাল বিরোধী জোটের ভার্চুয়াল বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা তুলতেই তিরিক্ষি অধীর। মমতা ব্যানার্জি কোথায় যাবেন, কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না। না, আমি কি করবো ইন্ডিয়া জোটের বৈঠকে না গেলে? তৃণমূলের অন্দরের খবর, কংগ্রেসকে দুটোর বেশি আসন ছাড়তে রাজি নন তারা। তবে সোনিয়া গান্ধী ফোন করলে বাড়তি একটা আসন দেওয়া যেতে পারে। রাজ্যে কংগ্রেসকে বাড়তি আসন ছাড়লে বিনিময়ে অসম এবং মেঘালয়ে আসন চায় তৃণমূল কংগ্রেস। কত বড় বেঈমান সেই মহিলা, কত বড় তার ঔদ্ধত্য, যে যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে তাদেরকে বলছে ফোন করতে। মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। তৃণমূলের ভিক্ষা চাই না, আমরা আলাদা লড়ে নেবো, ওই তো দম, বুকে নেই দম, খাবে চমচম। তো কি করবে ও? আলাদা তো লড়তে গেছিল সিপিএম, বামফ্রন্ট, আইএসএফ এসব নিয়ে, শূন্য পেয়েছিলেন। বিজেপির দালাল এ রাজ্যে বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। কংগ্রেসের সাধারণ কর্মীরাও অধীর চৌধুরীকে বিশ্বাস করেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যের আজ নয় কাল পতন হবে। আপনি আসন সমঝোতা করতে চাইছেন না, আমি কথা অনেক আগে বলেছি, কারণ আপনি মোদিকে চটাতে চাইছেন না। মোদি আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন। আজ প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে কি সমঝোতার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিলেন কুণাল ঘোষ? অবশ্য রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না। কিন্তু আগামী কয়েক দশক বিজেপির দশক, বিজেপি জিতবে। এখন আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক জোট তৈরি হোক। তৃণমূল আসলে অপেক্ষায় থাকছে বিজেপিকে কত বেশি সাহায্য করা যায়। এমন ভাবে ভোট করুন, পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট 42টায় বিজেপিকে হারাতে হবে। অধীর চৌধুরী সততই বলেছেন কংগ্রেসের সমর্থন নিয়ে, সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে তৃণমূলের সরকার পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল 2011-তে, এবং তারপর বিশ্বাসঘাতকের মতো সেই কংগ্রেসকেই ধ্বংস করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জির দল। ওই জোটে আমরা নেই, সুতরাং ওই জোটে বলবো না। তো মমতা ব্যানার্জি কোনো মতেই কেন্দ্র থেকে বিজেপি দুর্বল হতে চাইবে না।
দেখুন, নেতা বলবেন আর গ্রামে গ্রামে সেই বার্তা রটে যাবে, সেটা তো খুব স্বাভাবিক। শওকত মোল্লার নিশানায় এবার নওশাদ সিদ্দিকী। এক ভাষণেই তো গরমাগরম রাজনীতি, আর রাজনীতির সেই বাণী ছড়িয়ে পড়তে দেরি হবে কেন? বিশেষ করে এই সময় দেরি হয়ও নি। প্রথমে একবার ছবিটা দেখুন, ঘটনাস্থল নন্দীগ্রাম। এটা হলো বিজেপি আর তৃণমূলের সেটিং, এছাড়া আর অন্য কিছু নয়। আমি বলতে চাই, যাদের কাজে চুলকানি হয়েছে, যাদের গায়ে চুলকানি হয়েছে, যাদের গায়ে চুলকানি হয়েছে, আইএসএফ এর মলম দামি না হলেও কিন্তু নামি মলম আছে। আচ্ছা, এনার একটু মাথার ডিস্টার্ব আছে মনে হয়, একটু সাইড করে দাও ভাই, সুন্দরভাবে সাইড করে দাও। দেখলেন 2021 সালের 21শে জানুয়ারি, সেদিন নওশাদের দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠা করেন আইএসএফ এর, আর সেই উপলক্ষেই নন্দীগ্রামে প্রতিষ্ঠা দিবসের সভার প্রচার করছিলেন আইএসএফ নেতা কর্মীরা। আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, আর থানায় আইএসএফ। কি বুঝলেন? তার আগেই তো শওকত মোল্লা যা বলার বলে দিয়েছে। আরেকবার শোনাই আপনাদের। তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে, এটা যেন মাথায় থাকে। ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে পারে এই নয়, মুদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলে যাচ্ছি। শওকত মোল্লার নিশানায় কে বুঝতে বাকি রইল কি? ওই যে শুরুতেই আপনাদের বললাম, নেতারা বলবেন আর তারপরেই গ্রামে গ্রামে সেই বার্তা রটে যাবে ক্রমে। তারপর রাজনীতির পাতে হুঁশিয়ারি পড়ল, দেখাবো। এটা যেন মাথায় থাকে, ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে পারে এই নয়, মুদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলে যাচ্ছি। জিনা হারাম করে দেওয়া মানে কি বলতে চাইছেন উনি? উনি কি ধমকি চুমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ ওনার বিরুদ্ধে কি সুমোটো করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছে। তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না, এটা একদম পরিষ্কার ভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম। তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল, পোস্টপল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে, আমরা একটাও ছাড়বো না। ওদের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কি পাওয়া যেতে পারে? কার জিনে হারাম করবেন আমি জানি না, বিরোধীদের জিনে হারাম করে দেবেন। আমি বলছি যে মানুষের জিনা তো হারাম করে দিয়েছে তৃণমূল, আর কি বাকি থাকলো? মানুষের জিনা হারাম করে দিয়েছে, জিনিসের দাম আকাশ, লেখাপড়ার ব্যবস্থা নেই, চাকরি বাকরির সুযোগ নেই। কিছু দুষ্কৃতী এলাকায় কোনো সমস্যা তৈরি করছিল, এটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। এটা একজন সাংগঠনিক নেতা সেই এলাকায় যদি বারবার কোনো দুষ্কৃতী রাজনৈতিক মদতপুষ্ট এসে আপত্তিকর কাজ করেন, সেক্ষেত্রে কোনো মন্তব্য হয়ে থাকতে পারে। লুট, পাচার, চাকরি বিক্রি ভয়াবহ। বাংলার মানুষের জিনা হারাম করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূলের কোন বিধায়ক বলছে তিনি আবার নাকি কার জিনা হারাম করবেন। কার জিনা হারাম করতে বাকি আছে? আর তার আগের গোটা বক্তব্যটা না জেনে আলাদা করে তো কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু কেউ যদি এলাকাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তো উনি নিশ্চয়ই সেই ধরনেরই একটা কোনো পাল্টা চাপের কথা বলেছেন। শঙ্কর আঢ্য রেশন দুর্নীতিকাণ্ডে তিনি গ্রেফতার, তার বাড়িতে বিপুল টাকা উদ্ধার হয়েছে আপনারা জানেন। এবার সেই টাকা নিয়ে তিনি মুখ খুললেন। তদন্তের স্বার্থে যা যা করার ইডি তা করছে। ফরেক্সের ব্যবসার কারণে বাড়িতে টাকা জমা থাকে, এর সঙ্গে দলের সম্পর্ক নেই। রেশন দুর্নীতির তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে, এমনটাই শঙ্কর নিজে দাবি করছেন। আদালতে পেশের আগে আজ স্বাস্থ্য পরীক্ষা হয় শঙ্কর আঢ্যর। বিআর সিং হাসপাতালে শারীরিক পরীক্ষা হয় বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের। আপনাদের এত টাকার যে ট্রানজাকশন হয়, এটা কি আপনার দল জানতো না? আপনাদের দল কি জানতো? সব ফরেক্সে এরকম হয়, আপনার দল জানতো? এর সঙ্গে দলের দল কি আপনার দাদা শেখ শাহজাহানকে চিনতেন? শাহজাহানকে কি চিনতেন?
অন্যদিকে প্যারামেডিক্যালের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য। প্রশিক্ষণরত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ এবং ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের কুপ্রস্তাবের জেরেই আত্মঘাতী ছাত্রী, এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। পাশাপাশি সিআইডি, মহিলা কমিশন সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে শক্তিগড় থানার পুলিশ। এবার মেদিনীপুর শহরে চলল বুলডোজার, ভাঙা পড়ল পরপর দোকান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাণ্ডব, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। বিদ্যুতের লাইন কেটে দোকান ভাঙচুর অভিযোগ করছেন ব্যবসায়ীরা। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে এবং আমার দোকান, আমাদের পাশাপাশি 3-4টা দোকান ছিল, 4টা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বাঁশ, লাঠি এবং টিন এসব নিয়ে এসেছিলো। জায়গাটাকে বন্দুক, জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য।